আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি ইংলিশ সাইকোলজিক্যাল অ্যাকশন থ্রিলার মুভি। মুভিটির নাম দি পার্জ ইলেকশন ইয়ার। মুভির গল্পটি আমেরিকার ইউনিক একটা টপিক নিয়ে, যা হলো পার্জ নাইট। এখন প্রশ্ন, পার্জ নাইট কি? তো পার্জ নাইট হলো বছরের এমন একটা নির্দিষ্ট রাত যেই রাতে আমেরিকা সরকার টানা 12 ঘন্টার জন্য সব ধরনের অপরাধকে আইনত বৈধ করে দেয়। মানে এই রাতে আপনি চুরি, ডাকাতি, এমনকি শত শত খুন যাই করেন না কেন, এর জন্য আপনাকে কোনো শাস্তি দেওয়া হবে না। এই রাতে সরকারি সকল সার্ভিস বন্ধ, এই যেমন পুলিশ সেবা, হাসপাতাল, ফায়ার সার্ভিস ইত্যাদি। অর্থাৎ আপনার নিজের সুরক্ষা আপনাকে নিজেকেই করতে হবে। এখন ভাবতে পারেন এই পার্জ নাইটের উদ্দেশ্য তাহলে কি? তো এই পার্জ রাতের পিছনে সরকারের উদ্দেশ্য হচ্ছে এই এক রাতে মানুষ তাদের ভেতরের সব রাগ ও হিংস্রতা বের করে দিলে বাকি পুরো বছর দেশে শান্তি বজায় থাকে এবং দেশে অপরাধ কমে যায়। তো মুভির কনসেপ্ট তো বুঝলেন, এবার চলেন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। Emergency services will be suspended. Your government thanks you for your participation. গল্পের শুরুতে আমরা অতীতের একটা রাতের সিন দেখতে পাই। রাতটা ছিল পার্জ নাইট। আর পার্জ নাইট হওয়ার কারণে একজন সাইকো কিলার গান শুনতে শুনতে অনেক মজা করে একটা পুরো পরিবারকে মারার প্রস্তুতি দিচ্ছে। পরিবারের সদস্যদের মধ্যে এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এর নাম সেনেটর চার্লি রোয়ান। সে পরিবারের ছোট মেয়ে। তো কিলার চার্লির সামনেই তার পরিবারকে মেরে ফেলে আর সিন চলে আসে 18 বছর পর বর্তমানে। সামনেও আবার সেই পার্জ নাইট শুরু হতে চলেছে। সময় বাকি আছে মাত্র 2 দিন। কিন্তু আমরা দেখি দেশের জনগণ এই পার্জ প্রথা বন্ধ করার জন্য আন্দোলন শুরু করেছে। তো যে সরকার 18 বছর আগে এই পার্জ প্রথা চালু করেছিল এবং এত বছর থেকে এটা বহাল তবিয়তে পালন করে চলেছে, সে রাজনৈতিক দলটির নাম NFFA, পুরো অর্থ নিউ ফাউন্ডিং ফাদার অফ আমেরিকা, বাংলায় শর্টকাটে বললে জাতির পিতা। যদিও NFFA জনগণকে বুঝিয়েছিল যে পার্জ প্রথা আসলে সমাজের ভালোর জন্যই করা হচ্ছে, কিন্তু এই 18 বছরে দেশের জনগণ ভালোভাবেই বুঝে গেছে সরকার কেবলমাত্র নিজের স্বার্থেই এই পার্জ প্রথাকে ব্যবহার করছে। গত 18 বছর ধরে ক্রাইমকে লিগাল করে দিয়ে সরকার কেবল দরিদ্র ও অসহায় লোকদেরকে হত্যা করে তার ঘাড়ে থাকা দেশের বোঝা কমাচ্ছে। তো জনগণের এমন আন্দোলন দেখে টিভি নিউজে প্রচার হতে থাকে যে সরকারের এই পার্জ নীতির কারণেই মনে হচ্ছে এবার সরকারের পতন হবে এবং সরকারের বিরোধী দলের নেত্রী সেনেটর চার্লি রোয়ান বিপুল ভোটে জিতে যাবে। এটা সেই চার্লি রোয়ান যে 18 বছর আগে এক পার্জ নাইটে নিজের চোখের সামনে পুরো ফ্যামিলিকে খুন হতে দেখেছিল এবং এখন সে পলিটিক্সে এসেছে। তার টার্গেট একটাই, এই জঘন্য পার্জ প্রথা বন্ধ করা। আর জনগণ চার্লির সাপোর্টে দাঁড়াচ্ছে। টিভিতে এইসব নিউজ দেখে NFFA এর মেইন লিডার ক্যালেব ওয়ারেন্সের তো মেজাজ খারাপ হয়ে যায়। সে ডিসিশন নেয় সেই পার্জ প্রথা তো বন্ধ করবেই না এবং ক্ষমতাও হারাতে রাজি নয়। আর এটা তবেই সম্ভব যদি চার্লি রোয়ানকেই পদ থেকে সরিয়ে দেওয়া যায়। তাই সে এই বছরের পার্জ নাইটকেই সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগানোর প্ল্যান শুরু করে। তো সিন শিফট হয়ে চলে আসে পরের দিনে, মানে পার্জ নাইটের আর মাত্র 1 দিন বাকি। পার্জ নাইটে যদিও সকল ক্রাইম বৈধ, কিন্তু এত বছর থেকে এই রুলস ছিল যে সরকারি কোনো কর্মকর্তার উপর কেউ হামলা করতে পারবে না। বাট এবারের পার্জ নাইটে NFF এর মেইন লিডার ক্যালেব ওয়ারেন্স যেহেতু চার্লি রোয়ানকেই মারার প্ল্যান করতেছে, তাই ক্যালেব ওয়ারেন্স এবারের পার্জে এই রুলস থাকবে না বলে ঘোষণা দেয়। এটা শুনে চার্লি রোয়ানের বডিগার্ড লিও বুঝে যায় চার্লি রোয়ানকে মারার চক্রান্ত শুরু হয়েছে। তাই সে চার্লি রোয়ানকে একটা সেফ হাউসে নিয়ে যেতে চাইলে রোয়ান ডাইরেক্ট না করে দেয়। তার যুক্তি হলো, ভোটাররা যদি দেখে তাদের নেত্রী ইঁদুরের মতো লুকিয়ে আছে, তাহলে ইলেকশনে আমি এমনিতেই হেরে যাব। তাই সে পার্জের রাতে অন্য সবার মতো নিজের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেয় এবং লিওকে সেখানেই কড়া নিরাপত্তা ব্যবস্থা করতে বলে। এদিকে নিউজে দেখা যায় স্পেন আর ডেনমার্ক থেকে দলে দলে পর্যটক আমেরিকা আসতেছে। উদ্দেশ্য আমেরিকার সৌন্দর্য উপভোগ করা নয়, উদ্দেশ্য হলো পার্জের রাতে চোখের সামনে খুন করতে দেখা উপভোগ করা এবং নিজেরাও পার্জ নাইটে অংশগ্রহণ করে ইচ্ছে মতো মানুষ খুন করা। আর তারা এই আমেরিকা ট্যুরের নাম দিয়েছে মার্ডার ট্যুরিজম। সিন চলে আসে জো ডিকসন নামের এক লোকের সুপার শপে। এটা জো ডিকসন আর এটা তার দোকানের বিশ্বস্ত কর্মচারী ও বেস্ট ফ্রেন্ড মার্কস। তারা শপে নর্মাল সময় কাটাচ্ছিল। এমন সময় শপে কিমি ও টিনা নামের 2টি মেয়ে ঢোকে ও এসেই তারা শপের জিনিসপত্র মজা করে করে ছিটিয়ে ফেলে দিতে শুরু করে। মার্কস সিসি ক্যামেরায় এসব দেখছিলই, এর মাঝে আবার কিমি একটা ক্যান্ডি চুরি করে বুকের মাঝে লুকিয়ে দেয়। মার্কস এটা জো ডিকসনকে জানালে জো ডিকসন রেগে মেগে কিমির কাছে আসেও বলে, এই শালি, যা নিয়েছিস চুপচাপ ফেরত দে, নইলে কিন্তু পুলিশ ডাকবো।
এটা শুনে কিমির ভয় পাওয়ার কথা, কিন্তু কিমি এতটাই বখাটে টাইপের মেয়ে যে উল্টো কিমি আরো জয়ের উপর উল্টো ফাপড় নিয়ে বলে, চুপচাপ চলে যাও বলছি, নয়তো তুমি আমার ইজ্জত নিচ্ছ বলে চিৎকার শুরু করবো। কারণ কি সাংঘাতিক মেয়ে রে বাবা। তো এসব দেখে শপের ভিতর থেকে একটা মেয়ে এগিয়ে এসে বলে, এই মেয়ে ক্যান্ডি ফেরত দাও বলছি। এটা শুনে কিমি সেই মেয়েটিকে মারতে তেড়ে গেলে টিনা থামাইও বলে, আরে এ লেনির আকার। এটা শুনে কিমি মুহূর্তের মাঝে ঠান্ডা হয়ে যায় ও বলে, আরে বাপরে, গুন্ডাদের মহারানী লেনির আকার স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলতে আমি তো তোমার অনেক বড় ফ্যান, বলতে গেলে তুমিই আমার গুরু। লেনির আকার বলে, প্রশংসা অনেক করেছ, এবার চুপচাপ ক্যান্ডি ফিরিয়ে দাও, ওনার থেকে ক্ষমা চেয়ে চলে যাও। এতক্ষণ যে মেয়ে গুন্ডামি করছিল সে মেয়ে এবার চুপচাপ ক্যান্ডিটা ফেরত দেয় ও জয়ের কাছে ক্ষমা চেয়ে চলে যেতে থাকে। তবে যাওয়ার সময় কিমি জয়ের দিকে এমন ভাবে তাকায় যা দেখে আন্দাজ করা যায় সে আজকে লেনির আকারের ভয়ে চুপচাপ চলে গেলেও এটার বদলা সে সময় মতো কড়াই গন্ডায় ঠিকই বুঝিয়ে নেবে। তো কিমি চলে গেলে জো ও লেনির আলাপ শুনে আমরা বুঝতে পারি লেনির আকার মেয়েটি আসলে একটা সময় এই এলাকার সবচেয়ে বড় গুন্ডি ছিল। তার নাম শুনলেই ভয়ে সবার পা কাঁপতো। তবে জো লেনিকে সেই অন্ধকার পথ থেকে ভালো পথে এনেছে। লেনি এখন খারাপ কাজ সব ছেড়ে দিয়ে একটা হসপিটালে অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে জব নিয়েছে। আর হ্যাঁ, লেনি এখন জোকে নিজের পিতার মতো ভালোবাসে। তো কিমি নামের মেয়েটির ক্যান্ডি চুরি করার এই ঘটনাটা মনে রাখেন, সামনে গিয়ে কাজে আসবে। তো সিন শিফট হয়ে চার্লি রোয়ানের সেফ হাউসে আসতে দেখি তার পুরো টিম বাড়িটাকে দুর্গের মতো সুরক্ষিত করার কাজে ব্যস্ত। পার্জের রাতে যেন কেউ কোনোভাবেই চার্লির রুমে ঢুকতে না পারে। সিন পার্জের দিন সকালে জোয়ের দোকানে আসলে দেখি লেনি আর জো বেশ চিলমুড়ে তাস খেলতেছে। এমন সময় জোয়ের ফোনে ইন্স্যুরেন্স কোম্পানির কল আসলে ফোনে কথা বলা শেষে জো রীতিমতো টেনশনে পড়ে যায়। কাহিনী হলো, জো তার সুপার শপের একটা ইন্স্যুরেন্স করে রেখেছিল, যেটার কারণে তার শপের কখনো কোনো ক্ষতি হলে সেটার ক্ষতিপূরণ সেই ইন্স্যুরেন্স কোম্পানির দেওয়ার কথা। সেই অনুযায়ী পার্জ নাইটে তার শপের কোনো ক্ষতি হলেও সে ক্ষতিপূরণ পাবে। কিন্তু হঠাৎ এখন ইন্স্যুরেন্স কোম্পানি বলতেছে পার্জ নাইটের ক্ষতিপূরণ পেতে গেলে তাকে আরো $1000 বেশি দিতে হবে। এটা শুনে জোয়ের মেজাজ খারাপ হয়ে গেছে, কারণ এই সময়ের মাঝে তার পক্ষে এত ডলার দেওয়া সম্ভব না। নিরুপায় হয়ে জো সিদ্ধান্ত নেয় পার্জের রাতে সে নিজেই বন্দুক হাতে সারা রাত দোকান পাহারা দিবে। লেনি আর মার্কোস তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা খুবই রিস্কি, এতে সন্ত্রাসীদের হাতে তার জীবন যেতে পারে। কিন্তু জো কারো কথা না শুনে ইমোশনাল হয়ে বলে, এই দোকানই আমার সব, এটাই আমার ভাগ্যের চাকা, তাই জীবনের পরোয়া না করে আমাকে দোকানের রক্ষা করতে হবে। এরপর বেলা গড়িয়ে ফাইনালি সেই ভয়ানক রাত আসে, মানে সেই পার্জ নাইট। মরণ খেলা শুরু হতে আর মাত্র 12 মিনিট বাকি। ওদিকে চার্লি রোয়ানের সেফ হাউসেও থমথমে অবস্থা শুরু হয়েছে, তারাও পুরো রেডি। সময় আর আছে মাত্র 10 মিনিট। এদিকে জো ডিকসন তার দোকানের শাটার নামিয়ে এক হাতে বন্দুক আর অন্য হাতে বসার চেয়ার নিয়ে সোজা ছাদে গিয়ে পজিশন নেয়। কারণ তার ডাউট অন্য কেউ তার দোকানে হামলা না করলেও হয়তো ওই কিমি মেয়েটা অবশ্যই হামলা করতে আসবে। ছাদ থেকে জো নিচে তাকিয়ে দেখে রাস্তাঘাট পুরো শুনশান, কোথাও কোনো জনমানুষ নেই। অন্যদিকে লেনির আকার যেহেতু অ্যাম্বুলেন্স ড্রাইভার আর এই রাতে শত শত মানুষ খুন ও আহত হতে চলেছে, তাই লেনির আকার ও তার বান্ধবী ডিনা অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়ে। সিন চার্লি রোয়ানের সেফ হাউসে আসলে দেখি তার বডিগার্ড লিও জানালা দিয়ে নিচে তাকিয়ে তার টিমের পজিশন চেক করে নিচ্ছে। এমন সময় টিভিতে ইমার্জেন্সি ব্রডকাস্ট সিস্টেম চালু হয়ে যায়। ঘোষক পার্জের নিয়মাবলী বলতে শুরু করে, সাইরেন বাজার সাথে সাথে সব ক্রাইম আর খুন 12 ঘন্টার জন্য একদম লিগ্যাল হয়ে যাবে। পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল সেবা সব আগামীকাল সকাল 7টা পর্যন্ত বন্ধ থাকবে। খোদা সবার সহায় হন। এই বলে ঘোষক ঘোষণা শেষ করতেই শহরে বিকট শব্দে সাইরেন বেজে ওঠে। এরপর সিন চলে আসে শহরের রাস্তায়। লেনির আকার আর তার বান্ধবী ডিনা গাড়ি নিয়ে পার্জ ভিকটিমদের বাঁচাতে টহলে বেরিয়েছে। পাশের বিল্ডিং থেকে কিছু মেয়ে তাদের দেখে পার্জের পক্ষে স্লোগান দিয়ে টিটকারি মারতে থাকে, কিন্তু লেনি সেদিকে পাত্তা না দিয়ে তার মতো সামনে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই সামনে কিছু সন্ত্রাসীদের উল্লাস শুনতে পায় যারা খুনের নেশায় বের হয়েছে। লেনি গাড়িটা দূরে থামিয়ে চুপচাপ গাড়ির ভিতরে বসে থেকে সব দেখতে থাকে। ঠিক তখনই चलो 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 यहाँ से। ওদিকে জো ডিকসন আর দোকানদার ছাদে বসে রিল্যাক্সে ড্রিঙ্কস করছিল। হঠাৎ পিছনে কারো পায়ের শব্দ পেয়ে সে বিদ্যুৎ গতিতে বন্দুক তাক করলে দেখে এটা তার বন্ধু মার্কোস, এবং সেও সাথে করে একটা চেয়ার ও বন্দুক নিয়ে এসেছে। মানে সেও বন্ধুর সাথে বসে দোকানটা পাহারা দিতে চায়। জো বলে, মার্কোস আমি একাই সামলাতে পারবো, তুমি বাসায় যাও। কিন্তু না, মার্কোসের জিদ, সেও দোকান পাহারা দেবে। তো এসব নিয়ে দুজনের তর্ক হচ্ছে। এমন সময় তারা দেখতে পায় উল্লাসে জোরে হর্ন বাজাতে বাজাতে ঝাড়বাতি দিয়ে সাজানো একটা গাড়ি এসে তাদের দোকানের সামনে চক্কর কাটতেছে।
গাড়ির ডেকোরেশন দেখে মনে হচ্ছে যেন এরা পার্স নাইটকে উৎসবের মতো সেলিব্রেট করার জন্য বের হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই গাড়িতে কে আছে আর কেনই বা তারা জোয়ের দোকানের সামনে থামলো। তখনই গাড়ি থেকে 2-3টি মেয়ে ভয়ঙ্কর সাজে অস্ত্র হাতে বের হয় ও খুশিতে চিল্লাতে থাকে। তো এই লেডি গ্যাং এর লিডার তার ফেস থেকে মাস্ক খুললে জো ও মার্কস শক। আরে এটা তো সেই কিমি যে জোয়ের দোকানে ক্যান্ডি চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। তো জো রেগে মেগে কিমিকে গুলি করে, কিন্তু জোয়ের বন্দুক চালানোর অভিজ্ঞতা না থাকায় গুলিটা মিস হয়ে যায়। কিমি তখন সাইকোর মতো একটা হাসি দিয়ে জোকে বলে হ্যাপি পার্স বুড়ো ভাম। জো বলে সবচেয়ে ভালো হবে চুপচাপ চলে যাও। কিমি বলে আমি সেই ক্যান্ডি বারটা খেতে এসেছি আর আমি সেটা নিয়ে তবেই যাব, ক্ষমতা থাকে তো আটকে দেখা। ব্যাস মার্কস ধ্যাম করে একটা গুলি করে আর তো কিমি রেগে মেগে বলে আমি আজ আমার বাবা মাকে মেরে এসেছি, এবার তোদের পালা। এটা শুনে মার্কস এবার কিমির বুকে পিস্তল নিশানা করলে কিমি ভয়ের ঠালায় গাড়িতে উঠে পড়ে, বাট রাগে ফুলতে থাকে। কিন্তু কি আর করার, পরিস্থিতি বেগতিক, তাই কিমি হার মেনে চলে যায়। সিন শিফট হয়ে চার্লি রোয়ানের সেফ হাউসে চলে আসে। আমরা দেখি চার্লির বাসার চারিদিকে থাকা সিসি ক্যামেরায় খুব গভীর মনোযোগে নজরদারি করা হচ্ছে, মানে সিকিউরিটি পুরো 100-তে 100। কিন্তু 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 সিসি ক্যামেরার উপর নজরদারির দায়িত্বে থাকা এই লোকটিকেই যে সরকারি দল কিনে ফেলেছে সেটা চার্লি বা চার্লির বডিগার্ড লিও কেউ জানে না। তারপর যা হওয়ার তাই। সরকারের ভাড়া করা আর্মি দল বাসার এরিয়াতে ঢুকে পড়ে ও বাসার পাহারায় থাকা রক্ষীদের উপর আতঙ্কিত হামলা করে সবাইকে গুলি করে ঝাঁঝরা করতে করতে ধীরে ধীরে বাসার ভিতরে ঢুকতে থাকে। লিও ঘটনাটা টের পেলে এক মুহূর্ত দেরি না করে পিস্তল আর একটা সুটকেস নিয়ে চার্লির রুমের দিকে দৌড় দেয়। ওদিকে সরকারের ভাড়াটে আর্মিরা ভেতরে ঢুকে বাকি অফিসারদের মারতে মারতে চার্লির রুমের দিকে এগোচ্ছে। লিও ঝড়ের গতিতে চার্লির রুমে ঢুকেই বলে ম্যাডাম কেউ আপনাকে মারতে চাইছে আর বাড়িটা অলরেডি ঘিরে ফেলা হয়েছে, দ্রুত একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে নিন ও আমার সাথে আসুন। এরপর লিও চার্লিকে নিয়ে একটা গোপন রুমে আসে ও রুমের কার্পেটটা তুললে সেখানে একটা গোপন সুড়ঙ্গ বের হয়। লিও বলে তাড়াতাড়ি এটার ভিতরে ঢুকে পড়ুন। চার্লি সুড়ঙ্গে ঢুকে পড়লে সাথে পিছন পিছন লিও আসে এবং সামনে থাকা হাইটেক সিকিউরিটি গেট আনলক করে চার্লিকে নিয়ে বাড়ির পিছন দিয়ে পালাতে শুরু করে। ওদিকে আর্মিরা চার্লির রুমে এসে তন্ন তন্ন করে চার্লিকে খুঁজতে থাকে, বাট কোথাও চার্লি নেই এবং লিও নেই। এমন সময় এরা জানালা দিয়ে বাহিরে তাকালে দেখে লিও চার্লিকে নিয়ে বাড়ির পিছন দিয়ে পালাচ্ছে। ব্যাস এরা লাগাতার গুলি শুরু করে, কিন্তু সৌভাগ্যক্রমে চার্লি ও লিও নিজেকে কিছুটা রক্ষা করে নিতে পারে। এরপর লিও যখন পাল্টা গুলি করার জন্য ঘুরে দাঁড়ায় তখনই একটা গুলি এসে লিওর কাঁধে লাগে আর সে মাটিতে লুটে পড়ে যায়। ওদিকে আর্মিরা এলোপাতাড়ি গুলি চালাতেই থাকলে চার্লি মাথা নিচু করে বসে পড়ে। এই সুযোগে লিও তার পকেট থেকে রিমোট বের করে বাটনে চাপ দিতেই সেনেটরের রুমে রেখে আসা সুটকেসটা ব্লাস্ট হয়ে যায় ও রুমের ভেতরে থাকা সকল শত্রু শেষ। লিও এবার গুলিবিদ্ধ কাঁধেই চার্লিকে উদ্ধার করে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। তখন ড্রোন শটে পুরো শহরের ভয়ানক চিত্র দেখানো হয়। আমরা দেখি পুরো শহরেই শুধু আগুন আর ধ্বংসলীলার চিত্র। সেন শিফট হয়ে জো ডিকসনের দোকানের সামনে আসে। লেনি রাকার তার গাড়ি নিয়ে এদিক দিয়ে যাচ্ছিল, তাই এখানে থেমে জো এবং মার্কসের খোঁজ নেয় তারা ঠিক আছে কিনা। এরা জানে এরা ঠিক আছে, সেই সাথে এরা লেনিকেও সাবধানে থাকতে বলে। অন্যদিকে চার্লি রোয়ান ও তার বডিগার্ড লিও নিরাপদ কোনো স্থানে যাওয়ার জন্য প্রাণপণে দৌড়াচ্ছে। তো চার্লির নিজের দলের লোক যখন টাকার কাছে বিক্রি হয়ে গেছে তখন কাউকে বিশ্বাস করার মতো আর পরিস্থিতি নেই, তাই সে শহরের বাহিরে উত্তরের দিকে যাওয়ার ডিসিশন নেয়। তো তারা দৌড়াচ্ছে, হঠাৎ গাড়ির আওয়াজ পেয়ে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। একটা বড় ট্রাক সামনে দিয়ে যায়, সেখান থেকে হ্যান্ড মাইকে ঘোষণা করা হচ্ছে পার্স স্যানিটেশন সার্ভিস, মানে এরা রাস্তা থেকে লাশ কুড়াচ্ছে আর শহর পরিষ্কার রাখছে। তো গাড়িটা চলে গেলে এরা আবার সাবধানে এগোতে থাকে। একটা সময় হঠাৎ এরা লক্ষ্য করে একটা ড্রোন এদের পিছু নিয়েছে। চার্লি ভাবে এটা হয়তো তার শত্রুপক্ষের ড্রোন, কিন্তু লিও বলে না এটা পার্জারদের ঘরে বানানো ড্রোন। তো পার্জাররা খুন করার জন্য এইভাবে মানুষ খুঁজতেছে। তো ড্রোনের নজর ফাঁকি দিয়ে এরা একটা চিপাগুলির ভিতর দিয়ে দৌড়াতে থাকে। এভাবে অনেক দৌড়ানোর পর একটা সময় এরা ড্রোনটার নজর ফাঁকি দিয়ে ফেলে, কিন্তু চার্লি খেয়াল করে ড্রোনটা আবার কাছে চলে এসেছে। চার্লি এটা লিওকে বলতেই লিও ধ্যাম করে ড্রোনে গুলি করে একদম ধ্বংস করে দেয়। বিপদ কিন্তু এখনো কাটেনি। এরা দৌড়ে শহরের মেন রাস্তায় আসতেই দেখে রাস্তায় লাশের মেলা বসেছে, মানে পার্স ভিকটিমদের লাশ সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এখন কে জীবিত আর কে মৃত সেটা তো বোঝা মুশকিল, তাই লিও চার্লিকে সিকিউরিটি দিয়ে সামনে বন্দুক তাক করে পা টিপে টিপে সামনে এগোচ্ছে। হঠাৎ তো পিছন থেকে দুইজন পার্জার এসে লিও চার্লিকে অজ্ঞান করে ফেলে আর সিন চলে আসে জো ডিকসনের দোকানের ছাদে। মার্কস ও জো ছাদে বসে আলাপ করতেছে। এমন সময় নিচে পার্জারদের আনন্দ উল্লাস শোনা যায়। মার্কস টেলিস্কোপ দিয়ে দেখে রাস্তায় অনেকগুলো পার্জার মিলে দুজন মানুষকে টেনে হিচড়ে নিয়ে বেড়াচ্ছে এবং মারার প্রস্তুতি নিচ্ছে। মার্কস বুঝতে পারে আরে এরা তো চার্লি রোয়ান এবং লিও। তো পার্জাররা চার্লি ও লিওকে মারার জন্য পুরোদমে আয়োজন শুরু করেছে। এই বুঝি মারলো। ঠিক তখনই
তো সবাইকে শেষ করার পর জো ডিকসন চার্লি বলে ডাক দিলে চার্লি মাথা তুলে তাকায়। জো বলে আমার সাথে আসুন। এই বলে জো তার দোকানটা খুলে দিলে চার্লি ও লিও যান বাঁচাতে সেই দোকানে ঢোকে, কিন্তু লিও জায়গাটা সেফ কিনা সেটা চেক করতে থাকলে জো বলে টেনশন নিবেন না, এটা আমারই দোকান, আপনারা চাইলে আজ রাতটা এখানে থাকতে পারেন। আর হ্যাঁ, আজকে পার্জের রাতে আপনারা বাহিরে কি করছিলেন? চার্লি বলে দুশমন আমার উপর হামলা করেছিল, তাই পালিয়ে এসেছিলাম, কিন্তু পথের মাঝে আবার পার্জারদের হাতে আটকে পড়ে গিয়েছিলাম, তবে সৌভাগ্য যে আপনি এসে রক্ষা করলেন। তো আপনার নামটা কি? জো হ্যান্ডশেক করে বলে আমি জো ডিকসন। এরপর সে মার্কুসের সাথেও চার্লি ও লিওকে পরিচয় করিয়ে দেয়। চার্লি জোকে বলে তোমার এখানে কি প্রাথমিক চিকিৎসার টুল কিট আছে? লিওর বুকে বুলেট ঢুকে আছে, এটা বের করতে হবে, কিন্তু বুলেট অনেক ভিতরে ঢুকে গেছে, তাই মার্কুস বুলেট বের না করে জাস্ট ক্ষত স্থানটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। এরপরই মার্কুস সিসিটিভিতে দেখে সেই বজ্জাত স্কুল ছাত্রী কিমি তার অপমানের প্রতিশোধ নিতে এবার আরো বড় দলবল দোকানের সামনে এনেছে এবং জোকে মারার জন্য আনন্দ উল্লাস করতেছে। বাহির থেকে সে চিল্লিয়ে বলতে থাকে আমি ওই ক্যান্ডি বার চাই, সাথে তোর মাথাটাও চাই। চার্লি অবাক হয়ে জোর কাছে জানতে চাই এই মেয়েগুলো কে? জো বলে এই শহরের গুন্ডি, আমার দোকানে চকলেট চুরি করতে এসে ধরা পড়েছিল, তারপর থেকে পিছু লেগেছে। ওদিকে কিমি সাথে করে ইলেকট্রিক করাত নিয়ে এসেছে, যা দিয়ে নিমিষেই শাটার কেটে ভিতরে ঢুকে পড়বে। লিও তখন পালানোর কথা বললে চার্লি বলে পালাবে কি করে? দেখছো না ওরা দুই গেটের সামনেই পজিশন নিয়েছে। ওদিকে কিমি হুমকি দিচ্ছে সে জোকে তো মারবেই, সাথে তার দোকানটাও মাটির সাথে মিশিয়ে দেবে। জো বুঝতে পারে তাকে একমাত্র একজনই বাঁচাতে পারে, তা হলো লেনি। তাই সে তাড়াহুড়ো করে লেনিকে কল করে, কিন্তু ওদিকে আবার লেনি এমন ব্যস্ত আছে যে তার ফোন বাজতেছে, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই। কেমনটা লাগে। জো তখন শেষ ভরসা হিসেবে একটা ভয়েস মেসেজে বিষয়টা বলে রাখে। এদিকে লিও বুঝে যায় বাহিরের সাপোর্টের ভরসায় বসে থাকলে চলবে না, কারণ ওরা ততক্ষণে ভিতরে ঢুকে পড়বে। মার্কোস জানতে চায় এখন তাহলে তাদের কি করা উচিত। লিও বলে আমাদের নিজেদেরকেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে। এই বলে লিও পুরো প্ল্যান বুঝিয়ে দেয় এবং কে কোন জায়গায় অবস্থান নিবে সেটা ঠিক করে দেয়। ওদিকে সিন বাহিরে আসলে দেখি কিমি শাটার কাটার জন্য রেডি হচ্ছে। এদিকে ভিতরে এরা পিস্তল নিয়ে যে যার মতো পজিশন নিচ্ছে, পুরো একদম থমথমে অবস্থা। तुम्हें हमसे कोई नहीं बचा सकता मेरी खातिर, उसके लिए मैं कुछ भी कर सकती हूँ। তো শাটার কাটা প্রায় শেষ, এখন কিমি ভিতরে ঢুকবে ও জো সহ সবাইকে বেড়ে ফেলবে, এই উল্লাসে নাচতেছে। ঠিক তখনই দেখি লেনি রাকার তার গাড়ি নিয়ে ঝড়ের গতিতে এদিকে আসতে থাকে। তো লেনি কিমি সহ সবাইকে মারার পর দোকানের শাটার খোলার চেষ্টা করলে ভিতরে থেকে এরা ভাবে এটা কিমি, তাই ভয়ে আটকে ওঠে। লেনি বলে জো আমি লেনি, তোমার ভয়েস মেসেজ পেয়েছিলাম। এটা শুনে জো এসে দরজাটা খুলে দেয়। তো এখান থেকে পালানোর জন্য সবাই লেনির অ্যাম্বুলেন্সের দিকে দৌড় দিলে জো যেতে চায় না, কারণ সে তার দোকান এভাবে ফেলে যাবে না। দেখ বন্ধু, এখন চার্লি ও লিওকে নিরাপদে রাখাটাই আমাদের মেইন ডিউটি, তাই দোকানের মায়ের ছেড়ে আমাদের সাথে চল। তারপরেও জো যেতে না চাইলে লেনি প্রমিস করে বলে এখন চলো, কথা দিলাম পরে আমি ও তুমি দুজনে পার্টনার হয়ে দোকানটা আবার গড়ে তুলবো। এবার জো রাজি হয় ও গিয়ে গাড়িতে উঠে পড়ে ও রওনা দেয়। লিও গন্তব্য জানতে চাইলে লেনি বলে আমরা শহরতলির দিকে যাচ্ছি, কারণ ওদিকটা একটু সেফ। সিন শিফট হলে ড্রোন শটে দেখা যায় ভাড়াটে আর্মি প্রধান হেলিকপ্টারে করে এদেরকেই খুঁজছে। আর্মি প্রধান তার টিমকে নির্দেশ দেয় টার্গেটকে জীবন্ত ধরতে হবে। আর হ্যাঁ, জিপিএস লোকেশন মোতাবেক চার্লি ও লিও আশেপাশেই আছে। এখন প্রশ্ন, এরা জিপিএস লোকেশন কিভাবে পাচ্ছে? এদিকে গাড়ির জানালা দিয়ে চার্লি গাছে ঝুলন্ত লাশ আর নৃশংস সব হত্যার দৃশ্য দেখে শিউরে ওঠে। তার মনে প্রশ্ন, এসব কিভাবে সম্ভব? তো এরা এসব নিয়ে আলাপ করছিল, হঠাৎ এদের গাড়ির উপর হামলা শুরু হলে সবাই এটা ভেবে ভয় পেয়ে যায় যে কেউ হয়তো তাদেরকে টার্গেট করেছে। লিও তখন জানালা দিয়ে দেখে দুই পার্জার গ্রুপ নিজেদের মধ্যে গোলাগুলি করছে, মানে এদেরকে কেউ টার্গেট করেনি। এটা ভেবে এরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। এদিকে লিও খেয়াল করে তাদের লোকেশন শত্রুপক্ষ আবার পেয়ে গেছে। লিও অবাক হয়ে চার্লিকে বলে ওরা আমাদের আবার কিভাবে খুঁজে পেল? নিশ্চয়ই কিছু একটা ঘাবলা আছে। তাড়াতাড়ি গাড়ি বামে মোড় নাও ও সোজা ওভারব্রিজের নিচের দিকে যাও। এটা শুনে ড্রাইভার গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। রাস্তার আশেপাশে তখন পার্জারদের উন্মাদ স্লোগান। তারা চিৎকার করে বলছে আজ রাতে হয় মরবো না হয় মারবো, যারা শক্তিশালী কেবল তারাই টিকবে। ওদিকে আকাশ থেকে হেলিকপ্টারে থাকা সেই ভাড়াটে আর্মি প্রধান এদের গাড়ির লোকেশন ফ্লাইওভারের নিচে পায়। এটা দেখে সে তার নিচের ইউনিটকে করার নির্দেশ দেয় দ্রুত গাড়িটিকে ফলো করো, নইলে টার্গেট মিস হয়ে যাবে। এদিকে লেনির আকারের গাড়ি ফ্লাইওভারের নিচে পৌঁছালে জানালা দিয়ে তারা এক ভয়াবহ দৃশ্য দেখতে পায়। সেখানে এক বিশাল পার্জার গ্যাং একে অপরের সাথে ভয়ঙ্কর মারামারিতে লিপ্ত। লিও তাদের গাড়িটিকে চুপি চুপি সাইডে থামাই ও ভাবতে থাকে শত্রুপক্ষ কিভাবে এদের লোকেশন ট্রেস করতেছে। কিছুক্ষণ ভাবতেই লিওর মাথায় কি যেন আসে ও লিও তার বুকে গেঁথে থাকা শত্রুপক্ষের বুলেটটা বের করার সিদ্ধান্ত নেয়। তো লিও একা একা তার বুকের বুলেটটা বের করতে থাকলে সবাই তো অবাক।
কেউ বুঝতে পারছে না লিও কেন এমনটা করছে। এদিকে লিও বুলেটটা বের করে সবাইকে বলে এটা কোনো সাধারণ বুলেট না, এটা একটা ট্রেসিং বুলেট, যার মাধ্যমে শত্রুরা আমাদের লাইভ লোকেশন ট্র্যাক করছে। এটা শুনে মার্কোস বলে তাহলে বুলেটটা এখানেই ফেলে দিয়ে এখান থেকে ভাগি চলো, ওরা ভাববে আমরা এখানেই আছি। জো ডিকসন বলে আইডিয়াটা খারাপ না। ঠিক তখনই জো ডিকসন খেয়াল করে একদল পারজার তাদের গাড়ির দিকে এগিয়ে আসছে। একজন দুইজন হলে তাও লড়াই করা সম্ভব ছিল, এই তো দেখি পুরো গ্যাং আসতেছে। এটা দেখি এরা গাড়ির ভিতরে ভয়ে জড়সড় হচ্ছে, ওদিকে আর্মি প্রধানও এই লোকেশনে আসতেছে। কি একটা অবস্থা। এর মাঝেই পারজাররাও এদের গাড়ির নিকটে চলে আসে ও গাড়ির গ্লাস ভাঙার জন্য অস্থির হয়ে পড়ে। এই বুঝি এরা জানালা ভেঙে এদের সবাইকে শেষ করে ফেললো অবস্থা। বাঁচার কোনো উপায় এরা কেউ দেখছে না। এমন সময় গাড়ির ভিতর থেকে জো বাহিরে খেয়াল করলে হামলাকারী এই লোকগুলোকে চিনতে পারে। এই লোকগুলো আসলে জোয়ের পরিচিত লোক, তাই জো একটা শীষ দেয়। শীষটা শুনে বাহিরে থাকা গ্যাং লিডার সবাইকে শান্ত করে ও বলে এই শীষ কেবল আমার পরিচিত লোকই জানে। এই বলে গ্যাং লিডার গাড়ির ভিতরে থাকা লোকদের উদ্দেশ্যে বলে তোমরা বেরিয়ে আসো, কোনো ভয় নেই। এটা শুনে জো গাড়ির দরজাটা খুলে দিলে গ্যাং লিডার তার কাঁধে থাকা বাচ্চাটিকে দেখিয়ে বলে আমার বাচ্চাটিকে বাঁচিয়ে আমার হেল্প করো। লিও বলে অবশ্যই হেল্প করব, তবে তার বিনিময়ে তোমাকেও একটা হেল্প করতে হবে। হেল্পটা কি চাইলো সেটা না দেখিয়ে সিন আকাশে থাকা হেলিকপ্টারে আসে। আর্মি প্রধান নিচে থাকা তার টিমকে বলতেছে জিপিএস লোকেশন অনুযায়ী টার্গেট এখনো ব্রিজের নিচেই আছে, তাড়াতাড়ি যাও। কথা মতো গ্রাউন্ড ইউনিট লোকেশন ট্র্যাক করে ফ্লাইওভারের নিচে পৌঁছায়, কিন্তু তারা এসে দেখে জাস্ট বুলেটটি পড়ে আছে, বাট চার্লি নেই। একজন ওয়াকিটকিতে আর্মি প্রধানকে জানাই বস ট্রেস বুলেটটি পেয়েছি, কিন্তু ওরা নেই। আর্মি প্রধান বলে ঠিক আছে, তাড়াতাড়ি আশেপাশে সার্চ শুরু করো। এটা শুনে যেই না এরা পিছনে ঘোরে ব্যাস এদের কলিজা শুকিয়ে যায়। এরা দেখে বিরাট বড় এক পারজার গ্যাং এদের দিকে আসতেছে। তার মানে চার্লি তাহলে পারজার লিডারের থেকে এই হেল্পটাই চেয়েছিল। এদিকে হেলিকপ্টারে থাকা আর্মি প্রধান বারবার গ্রাউন্ড ইউনিটে ওয়াকিটকিতে ডাকছে, গ্রাউন্ড ইউনিট শুনতে পাচ্ছ, কিন্তু কোনো উত্তর না পেয়ে সে তো অস্থির। একটু পর পারজার গ্যাং লিডার ওয়াকিটকিতে জবাব দিয়ে বলে কেউ বেঁচে নেই, তোর পুরো টিম ফিনিশ। এদিকে দেখি সবাইকে একটা গোপন আস্তানায় নিয়ে আসলে জায়গাটার ভেতরে ঢুকে চার্লি ও লিও যা দেখে তাতে তো চোখ কপালে ওঠার দশা। এটা তো পুরো দস্তর একটা হাসপাতাল, যেখানে ডাক্তার আর নার্সরা অসংখ্য পার্স ভিকটিম বা আহতদের চিকিৎসা দিচ্ছে। কিন্তু এখানে তারা কতটা নিরাপদ সে ব্যাপারে লিও জানতে চাইলে জানতে পারে মেইন দরজা এবং এখানকার ছাদে কড়া পাহারা আছে, তাই পার্জের রাতে এখানে তারা অনেকটাই সেফ। ওদিকে আর্মি প্রধান তার দলবল নিয়ে সেই ফ্লাইওভারের নিচে আসলে দেখে তার পুরো গ্রাউন্ড ইউনিটকে মেরে সাফ করে দেওয়া হয়েছে। নিজের টিমের এই অবস্থা দেখে সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। সে নির্দেশ দেয় শহরের প্রতিটি সিসিটিভি ক্যামেরা হ্যাক করতে এবং সার্ভারে ঢুকে ওই অ্যাম্বুলেন্সটিকে খুঁজে বের করতে, কারণ সে জানে তারা শহরের ভেতরেই কোথাও খাপটি মেরে আছে। সিন আন্ডারগ্রাউন্ড আস্তানায় ফিরলে দেখা যায় লিওর বুকে থাকা ক্ষতের চিকিৎসা চলছে আর চার্লি রোয়ান এখানে থাকা আহতদের খোঁজ খবর নিচ্ছেন। এদিকে পরিস্থিতি একটু শান্ত হতেই জোয়ের মাথায় আসে সে তার দোকানে ফিরে যাবে, তাকে দোকান সামলাতে হবে। লেনি রাখার এই যে বোঝাচ্ছে না যাওয়ার জন্য, কিন্তু জো শুনবেই না। সে প্রয়োজনে একা হেঁটে যাবে, তবু যাবে। কি আর করার, রাগ করে লেনি বলে ঠিক আছে চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো, তবে হ্যাঁ শর্ত হচ্ছে রাস্তায় কোনো ঝামেলা দেখলে কিন্তু চুপচাপ ফিরে আসতে হবে। জো সেই শর্তে রাজি হলে মার্কোস ও জোয়ের সাথে যাওয়ার জন্য বের হয়। তো যেতে যেতে জো, মার্কোস ও লেনি নানা মজা করতেছে। মজা শেষে লেনি ভরসার একটা নিঃশ্বাস ফেলে বলে যাক বাবা, ফাইনালি সব ঠিকঠাক ভাবে হ্যান্ডেল হলো। চার্লি ও লিও সেফ জোনে নিরাপদে আছে, এদিকে আমরাও আমাদের লোকেশনে ফিরছি। ঠিক এমন সময় মার্কোস জানালা দিয়ে বাহিরে তাকিয়ে কিছু সরকারি ট্রাক দেখতে পায়। আর আতঙ্কের বিষয় হলো ট্রাকগুলো সোজা সেই সেফ জোনের দিকে যাচ্ছে, যেখানে চার্লি ও লিওকে তারা রেখে আসলো। তার মানে কিছু তো একটা ঘাবলা হতে চলেছে। ব্যাস লেনি সেফ জোনে থাকা তার পরিচিত একজনকে কল করে এটা জানায় যে বেশ কিছু সরকারি ট্রাক সেখানে আসতেছে। এটা শুনে চার্লি অবাক হয়ে বলে এরা আবার কারা? লিও বলে নিশ্চয়ই এরা সরকারি সেনা, তাই আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। কিন্তু চার্লি এখানে থাকা আহতদের রেখে কিছুতেই যাবে না। তখন লিও বলে এদের উপর হওয়া অত্যাচারের বিচার করতে হলে আপনাকে বেঁচে থাকাটা সবচেয়ে বেশি জরুরি, তাই আপনাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এই বলে লিও এক মুহূর্ত দেরি না করে লেনিকে ফোন দিয়ে বলে এক্ষুনি 3 নম্বর গলিতে গাড়ি নিয়ে চলে আসো। লেনি রাজি হলে জো ডিকসন বিরক্তি দিয়ে বলে ধরো আমাকে আবারও সেই বলার জায়গাতেই যেতে হবে। ওইদিকে লিও চার্লিকে নিয়ে গোপন একটা রাস্তা ধরে 3 নম্বর গলির নিকটে আসতেই দুম করে পারজারদের একটা পাতানো ফাঁদ লিওকে আঘাত করতে ধরে। তো এরা পারফেক্ট টাইমিং বুঝে নিয়ে কৌশলে ফাঁদটা পেরিয়েই সোজা দৌড়াতে থাকে। এরপর এরা ঠিক সেই 3 নম্বর রাস্তার মোড়ে আসতেই সেখানে লেনিও গাড়ি নিয়ে চলে আসে। চার্লি ও লিও সেই গাড়িতে উঠে পড়লে লেনি চলতে শুরু করে। চার্লি জানতে চায় এখন তারা কোথায় যাবে। লিও বলে এই শহরের বাহিরে। তো গাড়ি যেতে থাকলে চার্লি ও লিও নানা আলাপ করছে। হঠাৎ এই গেল একটা গাড়ি এসে এদের গাড়িটিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তো লিও নিজেকে এখনো ঠিকমতো সামলাতে পারেনি। এর মাঝেই কেউ দুম করে চার্লিকে টেনে নিয়ে অন্য একটা গাড়িতে তুলে নিয়েই যেতে থাকে। লিও তখন সেই গাড়িটির দিকে অনেক গুলি ছোড়ে, বাট কোনো কাজ হয় না।
তখন লিও রেগে বেগে বলে, আমি জানি ওরা চার্লিকে কোথায় নিয়ে যাচ্ছে এবং কেন জীবিত নিয়ে যাচ্ছে। জো, মার্কোস ও লেনি, তোমরা নিরাপদ কোথাও যাও, এদিকে আমি একাই সামলে নিব। তখন লেনি বলে, না, তুমি যেখানেই যাও আর যাই বা করো, আমরা তোমার সাথে থাকবো। এটা শুনে লিও বলে, ঠিক আছে, তাহলে আমার সাথে চলো। এই বলে এরা সবাই পায়ে হেঁটেই চার্লিকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সিন সেই গাড়ির ভিতরে আসে যেই গাড়িতে করে চার্লিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো গাড়িটি একটা চার্চের সামনে এসে থামে। এরপর আর্মিরা চার্লিকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে টেনে হিঁচড়ে সেই চার্চের ভিতরের দিকে নিয়ে যেতে থাকে। তো চার্লিকে অজ্ঞান করে সাদা কাপড় পরিয়ে বলির জন্য রেডি করা হয়। আমরা দেখি সেখানে আরও একটি ছেলেকে এই একইভাবে বেঁধে রাখা হয়েছে। তো চার্লিকে রেডি করা হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে প্রার্থনার সুরে বাজতেছে, পার্জ আমাদের রক্ষা করবে, আত্মাকে বিশুদ্ধ করবে। আর্মি প্রধান তার লোকদের বলে, আমাদের কাজ মাল পৌঁছে দেওয়া, পালকে সাজানো নয়। এই বলে সে তার দলবল নিয়ে রেস্ট নিতে চলে যায়। এদিকে এরা চলে গেলে চার্চের ফাদার চার্লির ফেসটা পরিষ্কার করে দিতে ধরতেই চার্লির জ্ঞান ফিরে আসে। সে পাশে তাকাতেই দেখে তার মতোই লরেন্স নামের আরেকটা ছেলেকে পাশে হাত পা বেঁধে রাখা হয়েছে। ছেলেটি এমন করুণ চাহনিতে চার্লির দিকে তাকায় যে চার্লির গা যেন হিম হয়ে যায়। সিট শিফট হয়ে চলে আসে চার্চের স্টেজে। সেখানে মিনিস্টার তার ভক্তদের উদ্দেশ্যে পার্জের পক্ষে ভাষণ দিচ্ছে আর তার অন্ধ ভক্তরা সুরে সুর মিলিয়ে স্লোগান দিচ্ছে, নতুন জাতির পিতার জয় হোক, পার্স করে আমাদের আত্মাকে বিশুদ্ধ করে দেওয়ার জন্য। মিনিস্টার সবার ব্রেন ওয়াশ করতে শুরু করে। সে বলে, রাগ আর ঘৃণা মানুষের মন ও আত্মাকে অসুস্থ করে দেয়। তাই আজ রাতে দেশের বড় বড় নেতারা এখানে নিজেদের পাপ মুক্ত করে আত্মাকে বিশুদ্ধ করবেন। আমরা কোনো ভণ্ড বা বংধার্মিক না, আমরা জানি আমরা কি করছি। ব্যাস, তার কথায় উপস্থিত সবাই চিল্লিয়ে বলতে থাকে, পার্স করো, আত্মা বিশুদ্ধ করো। মানে এখানে উপস্থিত সবার যুক্তি এটাই যে পার্স প্রথা একটা পবিত্র প্রথা, তাই যারা পার্জের বিপক্ষে কথা বলে তাদেরকে বলি দিলে ঈশ্বর খুশি হয় এবং সবার আত্মা বিশুদ্ধ হয়। তো সবাই স্লোগান দিতে থাকে, পার্স করো, আত্মা বিশুদ্ধ করো। তখন মিনিস্টার পার্জের বিপক্ষে কথা বলা লরেন্সকে সবার সামনে বলি দেওয়ার জন্য মঞ্চে আনে। লরেন্স বাঁচার জন্য এত আকুতি বিরতি করে, বাট সেই কষ্ট সেখানে থাকা কেউ ফিল করছে না। সবাই মনে প্রাণে লরেন্সের বলি চাচ্ছে। ওদিকে স্টেজের আড়ালে থাকা চার্লি লরেন্সের বাঁচার আকুতি সুরে কষ্টে ছটফট করতে থাকে, কিন্তু চার্লি যে চিল্লিয়ে থামতে বলবে সেটাও পারছে না, কারণ তার মুখ বাঁধা আছে। তো লরেন্সের বলি শুরু হয়। তো লরেন্সের পর এবার চার্লির পালা। কিন্তু এখানে এই স্টেজে যে এখন চার্লির বলি হতে চলেছে সেটা এখানকার দর্শকেরা জানে না। এটা সবার জন্য সারপ্রাইজ হিসেবে রাখা হয়েছে। তাই চার্লির মাথায় কাপড় দিয়ে ঢেকে চার্লিকে স্টেজে নিয়ে আসা হয়। মিনিস্টার সবার উদ্দেশ্যে বলে, এখন আমরা যাকে শহীদ করতে চলেছি এই মহিলা আমাদের পবিত্র পার্জের বিরুদ্ধে কথা বলে, আমাদের পবিত্র পার্স প্রথা বন্ধ করতে চায়। তাই আমরা একে বলি দিয়ে আমাদের আত্মা বিশুদ্ধ করব। এই বলে মিনিস্টার সবার সামনে চার্লির ফেস রিভিল করলে উপস্থিত অন্ধভক্তরা ঠিক ঠিক বলে সাপোর্ট দিতে থাকে। ওদিকে দেখি লিও, জো, মার্কোস, লেনি সবাই গোপন পথে দিয়ে চার্চের দিকে আসতেছে। अपनी बाहों में समेट लें। हम आपसे अनुरोध करते हैं। তো এদিকে চার্লিকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে ও গলায় চাকু ধরা হয়েছে। ততক্ষণে জো, লিও, মার্কোস এরা চার্চের ভিতরে পৌঁছে যায়। এই বুঝি চার্লির বলি হলো অবস্থা। ঠিক তখনই মার্কোস, তো এরপর শুরু হয়ে যায় গোলাগুলি। তো পুরো চার্চ ফাঁকা করে শেষে লিও সবাইকে নিয়ে নিচে নেমে আসে এবং তারা চার্লির কাছে এসে তার হাতের বাঁধনো মুখের টেপ খুলে দেয়। এরপর জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? চার্লি বলে, আমি ঠিক আছি। ওদিকে এদের টিম রেগে মেগে মিনিস্টারকে মারার জন্য গেলে চার্লি এদেরকে বাধা দেয় ও বলে, আমরা কিছুতেই ওনাকে মারতে পারি না, কারণ আমি তাকে হত্যা করে জিততে চাই না, বরং তাকে নির্বাচনে ভোটে হারিয়ে জিততে চাই। এই বলে চার্লি মিনিস্টারকে না মেরে এদের সাথে করে নিয়ে এখান থেকে বের হতে থাকে। তো এরা গোপন একটা রুমের ভিতর দিয়ে যেতে থাকলে হঠাৎ সেই রুমে যা দেখে তা দেখে এদের গা যেন হিম হয়ে যায়। এরা দেখে এই রুমে এমন অনেক অসহায় দরিদ্র মানুষদেরকে নির্মমভাবে বন্দী করে রাখা হয়েছে, যাদেরকে আজ রাতে বলি দেওয়া হতো। এটা দেখে চার্লি রেগে মেগে মিনিস্টারকে ধরে বলে, তুমি একটা জল্লাদ, আমি তোমাকে উচিত শিক্ষা দেব, তবে সেটা ভোটের ময়দানে। এই বলে চার্লি মিনিস্টারকে ছেড়ে দিয়ে অসহায় লোকগুলোর কাছে গেলে লিও মিনিস্টারকে বলে, সরি, আমি চার্লির মতো এত ভদ্র মানুষ নই। এই বলেই
তো চার্লির লোকগুলোর হাত পায়ের বাঁধন খুলে দিতে শুরু করলে মার্কোস বলে, তোমরা এখানে থাকো, আমরা গাড়ির ব্যবস্থা করছি। এই বলে মার্কোস সাথে আরেকজনকে নিয়ে চার্চের পার্কিং লটে চলে আসে। ঠিক তখনই সেখানে আর্মি সেনাদের এন্ট্রি হয় ও আর্মি সেনারা এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। তো বাহিরে গোলাগুলির আওয়াজ শুনে লিও বেরিয়ে আসে এবং গোলাগুলিতে যোগ দেয়। তো ফাইনালি লিও আর্মি প্রধানকে খতম করে দেয় ও গালি দিয়ে বলে, শালা শুয়োরের বাচ্চা। এদিকে চার্লি বন্দি লোকদেরকে হাত পায়ের বাঁধন খুলে দিচ্ছিল। তো একটা লোকের বাঁধন খুলে দিতেই লোকটি ভয়ে দৌড়ে বাহিরে যেতে থাকে আর বলে, আমাকে যেতে দাও, আমি বাঁচতে চাই। কিন্তু লোকটি গেট খুলতেই তো চার্লিকে বাঁচাতে গিয়ে জো চরমভাবে গুলিবিদ্ধ হয়েছে। লেনি রাখানো চার্লি দৌড়ে জোয়ের কাছে ছুটে আসে ও জোকে স্বাভাবিক করার চেষ্টা করে। এমন সময় সেখানে লিও এসে পড়ে। লেনি জোকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে, জো তোমার কিচ্ছু হবে না, আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। জো বলে, আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না, আমি জানি আমি বাঁচবো না, তবে আমার মৃত্যু তবেই সার্থক হবে যদি চার্লি ভোটে জিততে পারে ও পার্স প্রথা চিরতরে বন্ধ করতে পারে। কি চার্লি, তুমি পারবে না? চার্লি প্রমিস করে বলে, হ্যাঁ পারবো। এরপর জো মার্কোসের দিকে তাকিয়ে বলে, মার্কোস আমার বন্ধু, আমার দোকানের খেয়াল রাখিস, ওটাকে আবার নতুন করে তুলিস। এসব বলতে বলতে জো মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর সিন কাট হয়ে 5 রাতের 2 মাস পরের সময়ে চলে আসে, মানে নির্বাচনের দিনে। আমরা দেখি ভোট প্রদান শেষ হয়েছে এবং নিউজ চ্যানেলে ভোটের রেজাল্টও ঘোষণা শুরু হয়েছে। তো নিউজে বলা হচ্ছে চার্লি রোয়ান নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডাতে বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং এখন বাকি কেন্দ্রগুলোর ভোট গণনার কাজ চলতেছে। সিন তখন মার্কোস ও লেনির কাছে আসলে দেখি তারা দুজনে মিলে জোয়ের দোকানটা আবার নতুন করে ডেকোরেশন করছে আর টিভি নিউজে চার্লির খবর শুনে ভীষণ খুশি হচ্ছে। তো বাকি ভোট কেন্দ্রগুলোর ভোট গণনা শেষ করে অবশেষে নিউজ চ্যানেল অফিসিয়ালি অ্যানাউন্স করে যে এবার আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন চার্লি রোয়ান। এটা শুনে মার্কোস ও লেনি ভীষণ খুশি হয়। তার পরক্ষণেই এদিকে নিউজে শোনা যায় পরাজয় মেনে নিতে না পেরে দেশের বিভিন্ন স্থানে NFF এর নেতারা গাড়ি ভাঙচুর করেছে এবং পুলিশের উপর অ্যাটাক শুরু করেছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। জানি না মুভিটি আপনার কেমন লেগেছে, তবে সর্দি জ্বর নিয়ে ভিডিওটি বানাতে আমার প্রচুর কষ্ট হয়েছে, তাই পারলে ভিডিওতে লাইক কমেন্ট করেন, এতে একটু হলেও মন ভালো হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লাগে অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এমনটা হয়ে থাকলে আজকেই সাবস্ক্রাইব করে নেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।